নমস্কার, আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের যে চ্যাপ্টারের নাম ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্য, এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের নাম ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 8 মার্কসের কিন্তু পরীক্ষায় আসবে এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু টপিকে যাওয়ার আগে আমি তোমাদের আবারও মনে করিয়ে দিতে চাই, তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো, SMS করছো, ইনবক্স করছো এবং জানাচ্ছ যে স্যার আমরা ভিডিও তো পেয়ে যাচ্ছি, আমরা নোটস কী করে পাবো, আমরা বিগত 5 বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো, কী করে আমরা MCQ SAQ সলভ করতে পারবো। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলেছি, এই বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেই নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম, তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো। এছাড়াও আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেই গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে গেলে তুমি সপ্তাহে 2 দিন করে ক্লাস, SAQ MCQ সলভ, বিগত 5 বছরের প্রশ্ন উত্তর সলভ, নমুনা সলভ, টেস্ট পেপার সলভ, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তোমাদের এই বিষয়ে আর চিন্তা করার কোনো কারণ থাকবে না। তো চলো আজকের টপিকে প্রবেশ করা যাক। আমি আগেও বললাম যে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে চলো শুরু করি। ভারতবর্ষে কিন্তু প্রথম রেলপথ বিস্তারের পথ দেখিয়েছিল ব্রিটিশরা, কারণ ভারতবর্ষ হচ্ছে অর্থনৈতিক ভাণ্ডারে পরিপূর্ণ দেশ, ঔপনিবেশিক বিস্তার করার জন্য পারফেক্ট দেশ, ভারতবর্ষকে শোষণ করার জন্য একটা পারফেক্ট দেশ হচ্ছে ভারতবর্ষ। তাই বিদেশিরা ভাবলো যে এই সমস্ত ধনসম্পদ, এই সমস্ত জিনিসগুলোকে তো ভারতে রাখা যাবে না, আমাদেরকে তো নিয়ে যেতে হবে, তাই না? তো সেই কারণে তারা কিন্তু একটা বুদ্ধি বার করলো এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেলপথ স্থাপনের কাজে হাত দিল। তারা ভাবলো জলপথে বা অন্যান্য ক্ষেত্রে অনেক সময় লেগে যাচ্ছে এই বিভিন্ন ধরনের জিনিসপত্র ট্রান্সফার করতে, অর্থাৎ ভারতবর্ষ থেকে বিভিন্ন খনিজ সম্পদ ভাণ্ডার বিদেশে নিয়ে যেতে অনেক সময় লেগে যাচ্ছে। তাই জন্য কিভাবে অল্প সময়ে বেশি পরিমাণে ভারতবর্ষকে শোষণ করা যায়, অল্প পরিমাণে কি করে ভারতবর্ষ থেকে দ্রব্য নিয়ে যাওয়া যায়, এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু ভারতবর্ষে প্রথম রেলপথ স্থাপনের কাজে কিন্তু অগ্রসর হলো। ভারতবর্ষে প্রথম তারা রেলপথ স্থাপন করলো 1853 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল। 1853 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল তারা প্রথম রেলপথ স্থাপনের কাজে হাত দিল, যে জায়গাটার নাম ছিল বোম্বাই থেকে থানে। এই বোম্বাই থেকে থানে অবধি তারা প্রথম রেলপথ বিস্তার করতে সক্ষম হলো। এটা ছিল ব্রিটিশদের প্রথম রেলপথ প্রতিষ্ঠা 1853 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল। এর পরবর্তীকালে 1890 খ্রিস্টাব্দে তারা 25,495 কিলোমিটার পথ তারা কিন্তু রেলপথ স্থাপন করেছিল এবং পরবর্তী 30 বছর রেলপথের দৈর্ঘ্য বিস্তার হয়েছিল 56,980 কিলোমিটার। কত বললাম? 56,980 কিলোমিটার তারা কিন্তু রেলপথ স্থাপন করতে অগ্রসর হয়েছিল। চলো এইবার আমরা যেটা আলোচনা করব যে আমাদের ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাবটা কী ছিল, ভারতের অর্থনীতিতে কীভাবে রেলপথটা ছড়িয়ে পড়লো। তো আমরা কি করব, এই ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করতে গিয়ে আমরা এটাকে 2 ভাগে ভাগ করে দেব। কিভাবে ভাগ করব? 2 ভাগে। এই রেলপথের ব্যবস্থাটাকে আমরা 2 ভাগে ভাগ করে দেব। একটা হচ্ছে সুফল এবং আরেকটা হচ্ছে কুফল। অর্থাৎ ভারতবর্ষের রেলপথ স্থাপনের কিছু সুফলও ছিল এবং ভারতবর্ষের রেলপথ স্থাপনের কিছু কুফলও কিন্তু ছিল। আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা জেনে নেব যে ভারতে রেলপথ স্থাপনের ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এর হচ্ছে সুফলগুলি কী কী ছিল, অর্থাৎ ভারতের রেলপথ বিস্তারের সুফলগুলি কি কি ছিল, অর্থাৎ কি কি ভালো কাজ হয়েছিল। চলো প্রথমেই আমরা যেটা পড়ব সেটা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে প্রশাসনিক ঐক্য। ভারতবর্ষে এই রেলপথ স্থাপনের ক্ষেত্রে একটা ভালো যেটা হলো সেটা হচ্ছে প্রশাসনিক ঐক্য স্থাপিত হলো, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে ভারতের যোগাযোগ সম্পর্ক স্থাপিত হলো, বিভিন্ন দেশের সাথে ভারতের প্রশাসনিক ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে অর্থাৎ আমাদের আইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের
রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কিন্তু যোগাযোগ ভালো গড়ে উঠলো এবং যার ফলে প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু অনেকটা উন্নত হলো। নেক্সট যেটা আসছে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যোগাযোগ বৃদ্ধি। এটা তো অনিবার্য একটা কথা যে যোগাযোগ তো বৃদ্ধি হবেই, তাহলে বিদেশের লোকরা ভারতে আসতে পারবে, ভারতের লোকরা বিদেশে কম সময়ে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবে এবং বিভিন্ন ধরনের দ্রব্য ভারতেও যেমন আমদানি হবে, বিভিন্ন ধরনের দ্রব্য ভারত থেকেও কিন্তু বাইরে অনেক পরিমাণে যেতে থাকবে। এর ফলে কি হবে, ভারত সম্পর্কে বিদেশিদের একটা ধারণা জন্মাবে এবং বিদেশিদের ভারত সম্পর্কে একটা ধারণা জন্মাবে। 3 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার, আমি তোমাদের আন্তর্জাতিক সম্পর্কে আগেও বলেছি যে আন্তর্জাতিক কথার অর্থ হলো যে একটি দেশের সাথে অপর দেশের সম্পর্ক, অর্থাৎ যখন একটি মাত্র দেশ অপর একটি দেশের সাথে পারস্পরিক রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক সম্পর্ক স্থাপন করবে এবং বিভিন্ন ধরনের বাজার দখলের চেষ্টা করবে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় সম্মুখীন হবে এবং এর ফলে আন্তর্জাতিক বাজারের বিভিন্ন জিনিসপত্র ভারতে আসবে, ভারতের বিভিন্ন জিনিসপত্র আন্তর্জাতিক বাজারের মাধ্যমে বিদেশে রপ্তানি হবে। এর একমাত্র মূল কারণ হবে রেলপথ মাধ্যম এবং এই রেলপথ মাধ্যমের কিন্তু খুব তাড়াতাড়ি প্রশাসনিক ঐক্য যেমন স্থাপিত হবে, খুব তাড়াতাড়ি যোগাযোগও বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক বাজারেও ভারতবর্ষ একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতে পারবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে রেলপথ স্থাপনে কতটা ভারতীয়দের সুবিধা হয়েছিল, রেলপথ স্থাপনে কতটা ভারতীয়রা নিজেদেরকে উন্নত করতে পেরেছিল, নিজেদেরকে বিদেশি সভ্যতার সংস্পর্শে আনতে চেষ্টা করেছিল। 4 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ বাজার। আমরা আভ্যন্তরীণ বলতে কি বুঝি? আমরা আভ্যন্তরীণ বলতে বুঝি যে দেশের মধ্যে যে সমস্ত বাজারগুলি অবস্থিত, অর্থাৎ আমি যদি ভারতবর্ষের এখানে একটা ম্যাপ আঁকার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন স্থানের যে বাজারগুলোর ক্ষেত্রে অল্প সময়ে কিন্তু বিভিন্ন ধরনের দ্রব্য থেকে শুরু করে, যোগাযোগ থেকে শুরু করে, মানুষের পৌঁছানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু সম্ভব হচ্ছে কার দ্বারা? শুধুমাত্র রেলপথের মাধ্যমে। রেলপথের মাধ্যমেই কিন্তু আমরা খুব কম সময়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারছি, যার ফলে গুজরাটের জিনিস পশ্চিমবঙ্গে আসছে, পশ্চিমবঙ্গের জিনিস তামিলনাড়ু যাচ্ছে এবং তামিলনাড়ুর জিনিস খুব তাড়াতাড়ি কাশ্মীরে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি দেশের দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একটা আমাদের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে রপ্তানি বৃদ্ধি। কি বললাম? রপ্তানি বৃদ্ধি। ভারতবর্ষ থেকে ইউরোপীয় বিভিন্ন সংস্থা বা ইউরোপীয় বিভিন্ন গোষ্ঠীগুলো বিভিন্ন ধরনের দ্রব্য ভারত থেকে বিদেশে রপ্তানি করতে শুরু করলো। ভারতবর্ষ থেকে বিভিন্ন ধরনের যে সমস্ত দ্রব্য, সেই যে দ্রব্যগুলির মধ্যে খুব তাড়াতাড়ি কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া শুরু হলো। তার মধ্যে ছিল গম, চাল, পাট, চা, চামড়া, এই সমস্ত জিনিস কিন্তু যেত এবং এর মাধ্যমে ভারতীয়রা আন্তর্জাতিক রাজনীতিতে, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক বাজারে ভারতীয় দ্রব্যগুলো কিন্তু বিদেশে রপ্তানি হতে শুরু করলো এবং যার ফলে ভারতীয়দের নামটাও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পেল এবং 1862 থেকে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত 1828 থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত যেখানে সব থেকে দেখা গেছিল ভারতবর্ষে সব থেকে রপ্তানি বৃদ্ধির পরিমাণ ছিল বেশি। এরপরে যেটা আসছে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমদানি বৃদ্ধি। তারপরে কি হলো, বিদেশে যে সমস্ত দ্রব্যগুলো উৎপন্ন হতো সেগুলো কিন্তু খুব কম সময়ে ভারতবর্ষে চলে আসতে লাগলো। অর্থাৎ শুধুমাত্র দ্রব্য বলে নয়, বিভিন্ন ধরনের কাপড়, সুতো, মূলধনী সামগ্র, বিভিন্ন ধরনের ইউরোপীয় কারখানায় উৎপন্ন বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য সেগুলো কিন্তু দেশে কিন্তু আসতে শুরু করলো। এর ফলে দেশের বাজারে কিন্তু ভালোভাবে ছেয়ে পড়লো বিদেশি বাজার এবং এর ফলে কী হলো, দেশের বাণিজ্য 3 গুণ বৃদ্ধি পেল। কত গুণ? দেশের বাণিজ্য 3 গুণ বৃদ্ধি পেল এই ভারতবর্ষে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে।
নেক্সট যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে শিল্প স্থাপন। শিল্প স্থাপনেও কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তোমরা দেখতে পাবে এখনও কিছু কিছু ভারতবর্ষের কিছু কিছু ব্রিজ কিন্তু ব্রিটিশদের তৈরি করা, যেমন হাওড়া ব্রিজ, তাই তো। তো দেখবে শিল্প স্থাপনের ক্ষেত্রেও ব্রিটিশরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই শিল্প স্থাপন করার ফলে তাদের কি হলো, ভারতবর্ষেও কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, ভারতবর্ষেও বিভিন্ন ধরনের শিল্পের বাণিজ্যের অগ্রগতি ঘটলো এবং রেলপথ প্রসারের ফলে কিন্তু ব্রিটিশ যে সমস্ত পুঁজিপতিরা ছিল তারা কিন্তু ভারতবর্ষে এসে বিনিয়োগ করা শুরু করলো, যার ফলে ভারতবর্ষের কিছু কিছু মানুষজন কর্মী হিসেবে কাজ করতে লাগলো, ভারতবর্ষ কিছুটা পরিমাণে কর্ম পেল, ভারতবর্ষের কিছুটা পরিমাণে ডেভেলপমেন্ট হলো। কারণ আমরা জানি যে কলকারখানা না থাকলে, ইন্ডাস্ট্রি না থাকলে ভারতবর্ষ কখনো উন্নত হতে পারে না। শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষের মতো অনেক দেশ আছে যারা কিন্তু ইন্ডাস্ট্রি না থাকলে কোনো দিনও উন্নতি হবে না। মনে রাখবে, যে দেশে ইন্ডাস্ট্রি নেই সে দেশে কিন্তু কখনো উন্নতি নাই, এটা কিন্তু মাথায় তোমরা মনে রাখবে। এবং সেই কারণে ভারতবর্ষে বিভিন্ন শিল্প স্থাপন হলো এবং শিল্প স্থাপনের পরে ভারতবর্ষে অনেকটা উন্নত হলো এবং কম সময়ে ভারতবর্ষে কিন্তু অনেক শিল্প আসতে লাগলো এই রেলপথ ব্যবস্থার মাধ্যমে। তারপরে দেখো আগের যে পয়েন্টটা সেটা কিন্তু দেখো এর সাথে খুব সরাসরিভাবে কিন্তু জড়িত। দেখো পরের যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে কর্মসংস্থান। আগেই বললাম শিল্প যদি থাকে তাহলে কর্ম নিশ্চয়ই হবে। আমাদের যে জেলাতে থাকি, আমাদের জেলাতে যদি 4টে শিল্প আসে নতুন নতুন, কি সেখানে কর্ম হবে না? তোমরাই বলো না, একটা তোমাদের জায়গায় যদি একটা শিল্প আসে দুটো বড় বড়, তাহলে কি হবে? কাদেরকে নিবে? যারা স্থানীয় লোক তাদেরকেই তো কাজে নিবে। তাহলে কি হবে? শিল্প গড়ে উঠবে না? কর্মসংস্থান গড়ে উঠবে না? বেকার সমস্যা কি দূরীকরণ হবে না? নিশ্চয়ই হবে। তাহলে দেখো একটা রেলপথ সিস্টেমের মাধ্যমে কিভাবে পর দেশের উন্নতি হতে থাকে। শিল্প স্থাপন হলো রেলপথের মাধ্যমে, যেই শিল্প স্থাপন হয়ে গেল কর্মসংস্থান গড়ে উঠলো। তার মানে দেখো এই শিল্প স্থাপন এবং কর্মসংস্থান একে অপরের উপর নির্ভরশীল। জিনিসটা কিন্তু একটাই, এর মূল কারণ কিন্তু একটাই, যেটা হচ্ছে রেলপথ। কিন্তু রেলপথ দেখো কতভাবে সাহায্য করছে, ঘুরিয়ে ফিরিয়ে কতভাবে আমাদেরকে উপকার করছে। শুধু কি তখনকার দিনে, এখনকার দিনে কি নয়, এখনকার দিনে রেলপথ ব্যবস্থা আরও উন্নত হয়ে গেছে, যে কারণে আমাদের কোনো আর্জেন্ট কাজ থাকলেও আমরা রাতের ট্রেনের টিকিট কেটে কিন্তু সরাসরি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি। ধরো হট করে তোমাদের পরীক্ষা কিছু হলো, তোমরা যখন আরও বড় হয়ে তোমরা যখন কলেজ ইউনিভার্সিটি পড়বে, যখন আরও দূরে দূরে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তখন দেখবে হয়তো হঠাৎ করে কল আসলো তোমাকে কালকের মধ্যেই বা পরশুর মধ্যেই কলেজ যেতে হবে। তাহলে তুমি কিসে যাবে? ধরো তোমার বাড়ি বর্ধমান, তুমি যাবে কলকাতা, কিভাবে যাবে? নিশ্চয়ই রেলপথের মাধ্যমে যাবে। তুমি রাতে টিকিট কাটলে খুব তাড়াতাড়ি পরের দিন সকালে তুমি কলকাতা পৌঁছে গেলে। তার মানে দেখো রেলপথ ব্যবস্থা ভারতবর্ষে কতটা উন্নত করে দিয়েছে। কেউ অসুস্থ, তাকে হয়তো কলকাতা নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি, হট করে কি হলো, ট্রেনের টিকিট বুক হলো, পরের দিনই তুমি কলকাতা চলে গেলে, সে মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে। তার মানে দেখো কত তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে, কত তাড়াতাড়ি দেশ উন্নত হচ্ছে। তার মানে ব্রিটিশরা কি শুধু আমাদের অবনতি ঘটিয়ে গেছে? শুধু তাই নয়, কিন্তু ব্রিটিশরা কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু উন্নতি ঘটিয়ে গেছে। ব্রিটিশরা কিছু ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু ভালো খারাপের জিনিসটাকে শিখিয়ে নিয়ে গেছে। পরবর্তীকালে যে পয়েন্টটা আসছে অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে জাতীয় ঐক্য। অর্থাৎ আমরা ঐক্য বলতে কি বুঝি? একতা, তাই তো। আমাদের দেশের কিন্তু একটা একতা সৃষ্টি হয়েছে। কিভাবে একতা সৃষ্টি হয়েছে? যখনই এক রাজ্য থেকে অন্য রাজ্যে রেলপথের মাধ্যমে আমরা যাতায়াত শুরু করলাম, বিভিন্ন রাজ্যের সাথে বিভিন্ন রাজ্যের সম্পর্ক স্থাপন, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ থেকে যখন অপর দেশে গেলাম তখন একটি দেশ থেকে অপর দেশের সম্পর্ক স্থাপন, এইভাবে আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠেছে। অর্থাৎ একটা ন্যাশনাল মনে হচ্ছে, জাতীয় ঐক্য মানে হচ্ছে একতা। অর্থাৎ গোটা বিশ্বকে নিয়ে যে একটা একতা সৃষ্টি, এটা কিন্তু রেলপথের মাধ্যমে কিন্তু প্রথম দিকে সম্ভব হয়েছে। কারণ তখনকার দিনে এত বিমান ছিল না, তখনকার দিনে এত বড় বড় বিভিন্ন ধরনের টেকনোলজি ছিল না। চলো এতক্ষণে আমরা জানলাম যে ভারতীয় অর্থনীতিতে রেলপথ ব্যবস্থার সুফল সম্পর্কে। এইবার আমরা যে আলোচনায় আসব সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতিতে রেলপথ ব্যবস্থার কুফল সম্পর্কে। অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে রেলপথ ব্যবস্থায় কতটা খারাপ দিক ছিল, কতটা খারাপ দিককে আমরা এখানে তুলে ধরতে পারি। দেখো ভারতে কি হতো, কুফলগুলি কী ছিল দেখো। প্রথম কুফল, সম্পদের নির্গমন। এই কথাটার মানে হচ্ছে ভারতবর্ষ থেকে কিন্তু ধীরে ধীরে সম্পদ বেরিয়ে যেতে লাগলো। কিভাবে? রেলপথের মাধ্যমে ভারতবর্ষ থেকে বিভিন্ন ধরনের
দ্রব্য বিদেশে চলে যেতে লাগলো। এর ফলে কি হলো, ভারতবর্ষ পুরো একদম নিঃস্ব হয়ে যেতে লাগলো এবং যার ফলে কি হলো, ভারতবর্ষে বিভিন্ন মানুষরা বেকারও কিন্তু হতে লাগলো এবং এত সম্পদ যাওয়ার ফলে ভারতবর্ষের দারিদ্রতা হ্রাস পেল। যদি এটা ভারতবর্ষ হয়, তোমরা দেখতে পাবে রেলপথ ব্যবস্থার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে বিভিন্ন জায়গাতে ভারতের সম্পদের বন্টন হতে শুরু করলো। এর ফলে ভারতবর্ষ নিঃস্ব হতে শুরু করলো। কেন? ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দ্রব্য যেতে লাগলো, সম্পদের বহির্গমন হতে লাগলো। সম্পদের বহির্গমন মানে সম্পদটা নির্গমন হতে লাগলো এইভাবে। দ্বিতীয় যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে বর্ণ বৈষম্য। তোমরা প্রত্যেকেই জানো, আমরা প্রত্যেকেই জানি যে বিদেশিরা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, মানে তারা ফর্সা হয়, লম্বা হয়, তাই তো? আর ভারতীয়রা একটু হলেও কৃষ্ণাঙ্গ হয় বা মিডিয়াম হয়, অর্থাৎ ফর্সাও হয় না আবার কালোও হয় না, একটা মিডিয়াম হয়। তো দেখো, এই যে বর্ণ বৈষম্য কিন্তু ভারতবর্ষে একটা সব থেকে বড় একটা কারণ। কেন? আমরা বর্তমানেও কিন্তু অনেকেই বর্ণ বৈষম্যের শিকার কিন্তু হয়ে আসছি। তাহলে তৎকালীন যুগে আমরা কেন বর্ণ বৈষম্যের শিকার হব না? এখানে কি হতো, রেলের ক্ষেত্রে, অর্থাৎ রেলে কিন্তু ভারতীয়দের যখন নিযুক্ত করা হতো বা রেলে যখন ভারতীয়রা চড়তো, ভারতীয়দের ক্ষেত্রে খুব বাজে ব্যবহার করা হতো এবং কি করা হতো, ভারতীয়দের বেশি টাকা দিয়ে ট্রেনে উঠতে হতো এবং যারা ফর্সা অর্থাৎ যারা বিদেশি তারা অল্প বেতনে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারত এবং শ্বেতাঙ্গ যারা ছিল অর্থাৎ বিদেশি যারা ছিল তারা ভারতীয়দের অনেক ক্ষেত্রে ট্রেনে উঠলে অত্যাচার করতো, তাদেরকে অত্যাচারের শিকার করতে হতো। যেহেতু ভারতীয়রা শ্যামবর্ণ, যেহেতু ভারতীয়রা শ্বেতাঙ্গদের থেকে একটু হলেও কালো বা একটু হলেও ময়লা বা শ্যামবর্ণ, যে কারণে ভারতীয়দের বর্ণ বৈষম্যের একটা বড় শিকার হতে হতো, যেটা আমরা এখনও হয়ে আসছি। এখনও কিছু ক্ষেত্রে কিছু মানুষ আমাদের এই ভারতবর্ষেই বর্ণ বৈষম্যের শিকার হয়। যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে ভারী শিল্পের বিকাশ না ঘটা। আমাদের দেশে কিন্তু ভারী শিল্পের বিকাশটা ঘটেনি। কেন ঘটেনি জানো? আমাদের দেশে ইন্ডাস্ট্রি হয়েছে কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি হয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু হয়নি। এই বড় বড় ইন্ডাস্ট্রি না হওয়ার ফলে ভারতবর্ষ থেকে ইউরোপীয়রা বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করে যেত এবং সেগুলোকে ভারতবর্ষে স্থাপন না করে সেগুলো বিদেশে গিয়ে তারা স্থাপন করত। এইভাবে কি হলো, ভারত এত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ থাকা সত্ত্বেও ভারত নিঃস্ব হয়ে গেল, ভারত বেকার হয়ে গেল, ভারত একা হয়ে গেল। শুধুমাত্র রেলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, বিভিন্ন অর্থনৈতিক সম্পদ, জল সম্পদ দেশ থেকে বিতাড়িত হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যেতে লাগলো, যে কারণে ভারতে শিল্পর একদম কোনো উন্নতি ঘটলো না, আর ঘটলেও সেটা ছিল অনেক পরিমাণে কম, যে কারণে ভারতবর্ষে এখনও ইন্ডাস্ট্রি কম, বিদেশে ইন্ডাস্ট্রির পরিমাণ অনেক বেশি। পশ্চিমবঙ্গে তো ইন্ডাস্ট্রি প্রায় অনেকটাই কম। এইবার চলে আসবো কর্মক্ষেত্রে বৈষম্য, অর্থাৎ ভারতীয়দের, যেহেতু ভারতীয়রা একটু শ্যামবর্ণ ছিল সেই কারণে কর্মক্ষেত্রে ভারতীয়দের বৈষম্য করা হতো এবং বলা হতো ভারতীয়রা ছিল অনেক পরিমাণে নিচু এবং যে কারণে ভারতেতে যারা চাকরি করতো, অর্থাৎ ভারতে যারা চাকরি করতো রেলপথে এবং সরকারি উচ্চপথে, সেখানে ভারতীয়দের অনেক নিম্নতর পদ দেওয়া হতো এবং বিদেশিরা অনেক উঁচু পদ গ্রহণ করত। ভারতীয়রা একদম নিম্ন পদ কিন্তু পেত, সেখানে ভারতীয়রা কখনো উঁচু পদে বা কোনো বড়লাট হিসেবে বা বড় কোনো স্থান কিন্তু তারা পায়নি। শুধুমাত্র উচ্চ পদগুলিতে ভারতীয়রা 10% তোমরা মনে রাখো, ভারতীয়রা 10% স্থান পেত। বাদবাকি যে 90% যে স্থানটা ছিল, এই 90% স্থানটা ছিল শুধুমাত্র ইউরোপীয়দের, অর্থাৎ যারা শ্বেতাঙ্গ, যারা ভারতবর্ষকে শাসন করত, শুধুমাত্র তাদেরই ছিল এই 90% এবং ভারতবর্ষে ছিল সেটা মাত্র 10%। এটাই হচ্ছে কর্মক্ষেত্রে বৈষম্য। এর পরবর্তীকালে যে পয়েন্টগুলো আসছে এটাও একটা ফলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটার নাম হচ্ছে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব, অর্থাৎ দুর্ভিক্ষ।
বিভিন্ন দুর্ভিক্ষ যখন ভারতবর্ষে দেখা দিত, দুর্ভিক্ষের সময়কালে কী হতো, দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে কিন্তু খাদ্য পাঠানো সহজ হলেও কিন্তু এই জন্য রেলপথই দায়ী ছিল। কেননা তোমার মনে হতে পারে যে ভারতবর্ষে তো দুর্ভিক্ষর ক্ষেত্রে তো রেলপথই তো সুবিধাজনক করবে, তাই না, খুব তাড়াতাড়ি অনাহার কবলিত জায়গায় খাদ্য পৌঁছে যাবে, কিন্তু সেটা হতো না। রেলপথের মাধ্যমে খাদ্যদ্রব্য দুর্ভিক্ষ অঞ্চলে যাওয়ার পরিবর্তে অন্য দিকে চলে যেত, অর্থাৎ বিভিন্ন বন্দরগুলিতে চলে যেত, এবং যার ফলে খাদ্য রপ্তানি কিন্তু বিদেশে হতো, ভারতে হতো না, যার ফলে দিনের পর দিন ভারতে কিন্তু দারিদ্রতা, অনাহার, দুর্ভিক্ষ দিনের পর দিন কিন্তু বাড়তে থাকলো। তারপরে যেটা আসছে পয়েন্ট, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে জলসেচের ক্ষতি শুরু হলো। জলসেচের ক্ষতি কেন হয়ে গেল? বিভিন্ন স্থান দিয়ে রেলপথ নির্মাণের কাজ শুরু হলে, অর্থাৎ যখন রেলপথটা চলবে একদম মেন রোডের উপর দিয়ে তো রেলপথ চলবে না, আজও চলে না। রেলপথ কিভাবে চলে? রেলপথ কোনো ফাঁকা অঞ্চল দিয়ে বা কোনো স্থলভাগের পাশ দিয়ে রেলপথের কিন্তু রাস্তা তৈরি করা হয়। এবং কী হতো, নদী নালার উপর দিয়ে রেলের সেতু যখন নির্মাণ করা হতো তখন নদীর দুধারে পলি সঞ্চিত হতো, এবং যার ফলে কী হতো, জলস্রোত অনেকটাই কমে আসতো এবং জলপথের পরিবহন হ্রাস পেত, এবং যার ফলে কৃষি জমিতে জলসেচের অনেক অসুবিধা হতো। কিভাবে? যদি আমি একটু ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই তাহলে জিনিসটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কিভাবে? ধরো নদীর উপর দিয়ে একটা রেলপথ স্থাপন করা হচ্ছে, তাই তো? যখনই নদীর উপর দিয়ে রেলপথ স্থাপন করা হবে নিশ্চয়ই নদীর উপর চাপ পড়বে, এবং নদীর উপর চাপ পড়ার ফলে এর ফলে কি হলো, ধরো এটা হচ্ছে নদী, তাই তো? নদীর মাঝখান দিয়ে রেলপথটা গেছে, এর ফলে কি হলো, দুধারে পলি সঞ্চিত হলো, এবং দুধারে রেলের উপর চাপ পড়ে যখন দুধারে পলি সঞ্চিত হলো তখন কি হলো, জলের যে স্রোতটা সেটা অনেকটাই কমে চলে আসলো, এবং যার ফলে জলে কৃষিক্ষেত্রে জলসেচের মাধ্যমে খাল কেটে কৃষিক্ষেত্রে বা কৃষি জমিতে তো চাষ করা হতো, সেখানে কিন্তু জলটা আসতে পারতো না। কেন? এখানে পলি সঞ্চিত হয়ে আছে বলে জল কিন্তু একদম আসতে পারতো না। এর পরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে দেশীয় শিল্পের ক্ষতি। কেন দেশীয় শিল্পের ক্ষতি? ভারতবর্ষ থেকে বিভিন্ন ধরনের দ্রব্য যখন বিদেশে চলে যেত তার ফলে কী হতো, বিদেশে থেকে বড় বড় জিনিস আমদানি হয়ে সেগুলো ভারতবর্ষে আসতো, এবং যার ফলে ভারতে দেশীয় শিল্পের অনেকটাই ক্ষতি হতো, এবং এই ক্ষতির ফলে দেশকে অনেকটাই বেকারের পরিমাণ বেড়ে গেল। দেশীয় শিল্প কারখানাগুলি বন্ধ হতে লাগলো, ইংল্যান্ডের কারখানায় উৎপাদিত দ্রব্যগুলি ভারতবর্ষে এসে ভারতীয় কারখানায় ছেয়ে যেতে লাগলো, এবং যার ফলে দেশীয় শিল্প এবং বাণিজ্যের অনেকটাই ক্ষতি হতে লাগলো। লাস্ট যে পয়েন্টটা আসছে সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ব্রিটিশ সুদৃঢ় শাসন। ব্রিটিশদের শাসনটা কিন্তু আরও সুদৃঢ় হলো। কেন সুদৃঢ় হবে? রেলপথ স্থাপনের ফলে ব্রিটিশদের অনেক সুবিধা হলো, আমরা আরও জানতে পারছি, এবং যার ফলে ব্রিটিশদের ভারতবর্ষে আরও ভালো করে শাসন করার ক্ষমতা, আরও ভালো করে অত্যাচার করার ক্ষমতা, আরও ভালো করে শোষণ করার ক্ষমতা, ভারতীয়দের দমিয়ে রাখা, ভারতীয়দের কাছ থেকে বিভিন্ন জিনিস কেড়ে নিয়ে খুব সহজে সেটা নিজেদের দেশে নিয়ে যাওয়া, ভারতের থেকে খুব সহজে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ কবলিত এলাকা থেকে খাদ্য কেড়ে নিয়ে সেটাকেও বিদেশে নিয়ে যাওয়া, ভারতবর্ষ থেকে সম্পদের ভাণ্ডারকে বিদেশে নিয়ে যাওয়া। এর ফলে কি হলো, ভারতবর্ষে রেলপথ ব্যবস্থারও একটা কিন্তু কুপ্রভাব দেখা গেছিল। তাহলে আমরা কিন্তু আজকে ভারতবর্ষের রেলপথের সুপ্রভাব এবং কুপ্রভাব সম্পর্কে কিন্তু জানলাম। তোমাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভারতের রেলপথ ব্যবস্থা কি সত্যি ভালো ছিল না সত্যি খারাপ ছিল। এটা আমি তোমাদের প্রশ্ন দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কি মনে হয় যে ভারতবর্ষের রেলপথ ভালো ছিল না খারাপ ছিল। ব্রিটিশরা কি ভারতবর্ষে রেলপথ স্থাপন করে ভালো করেছিল না খারাপ করেছিল। তো আজকের ভিডিওটা এত দূরই। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো আজকের মতো চলি, কিন্তু যাবার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিতে চাই, তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো, SMS করছো এবং ইনবক্সে মেসেজ করে বলছো যে স্যার আমরা ভিডিও তো পেয়ে যাচ্ছি, আমরা নোটস কী করে পাবো, আমরা বিগত 5 বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো, কী করে আমরা MCQ SAQ সলভ করতে পারবো, কী করে আমরা নমুনা টেস্ট পেপার সলভ করতে পারবো। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলেছি, এ বিষয়ে চিন্তা
চিন্তা করার তোমাদের কোনো কারণ নেই, কারণ আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম, তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে গেলে তুমি সপ্তাহে 2 দিন করে ক্লাস, এসএকিউ এমসিকিউ সলভ, বিগত 5 বছরের প্রশ্ন উত্তর সলভ, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তোমাদের চিন্তার আর কোনো কারণ থাকবে না। আমাদের এখানে উন্নত মানের নোটস পাবে, তোমরা উন্নত মানের ক্লাস পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকের মতো চলি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভুলো না জানাতে যে তোমাদের এইখানে রেলপথ ব্যবস্থা তোমরা যে পড়লে, এই রেলপথ ব্যবস্থা তোমাদের পক্ষে ভালো না অসুবিধাজনক, এটা কিন্তু অবশ্যই জানাবে। কেমন? তো চলি আজকের মতো, তোমরা ভালো থেকো।